আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ ভাই, থাম্বনেল এবং টাইটেলে আপনারা যা দেখেছেন সেটা সত্যি। আমার বড় ভাই মানে নিয়াজ ভাই 9 বছরের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি তার হলুদ সন্ধ্যা এবং বিয়ের কিছু ক্লিপ নিয়ে একটা ভ্লগ বানিয়েছি। এই ভ্লগটা একটা স্মৃতি হিসেবে আমার চ্যানেলে থেকে যাবে। যাই হোক, আর বেশি দেরি করবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো তার হলুদ সন্ধ্যাতে আমরা সব ভাইরা প্লাস আমাদের কাকা আরিয়ান আমাদের সাথে ছিল। আমি জানি না নিয়াজ ভাইয়ের এই মোমেন্টটা কেমন লাগতেছিল, মানে সে একা এখানে বসেছিল আর সবাই তার সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। আসলে একটা বিয়েতে বর আর কোনে দুইজনে 2 দিনের জন্য সেলিব্রিটি হয়ে যায়। যাই হোক, আত্মীয় স্বজন সবার হলুদ দেওয়ার পর আমরা সব ভাইরা মিলে একসাথে স্টেজে উঠি। দেন এক একে সবাই হলুদ দেয়, আর সবার হলুদ দেওয়ার কিছু ছবি আছে সেগুলো আপনাদের দেখাই। তো এই ছিল হলুদ সন্ধ্যার বেস্ট কিছু পিক। তো এরপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এই কুয়াশা ভরা সকালের মধ্যে বেরিয়ে পড়ি মুকসুদপুরের উদ্দেশ্যে। এখন আমাদের মুকসুদপুর যে ফুল কিনতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত বাসর ঘর সাজাইনি। তো এই শীতের মধ্যে দিয়ে বাইক চালাইতে চালাইতে অবশেষে আমরা চলে আসি মুকসুদপুরে। এখানে এসে আমরা মোটামুটি অনেক ফুলই দেখতেছিলাম, বিশেষ করে গোলাপগুলো ভালো লাগতেছিল, বাট প্রাইসটা অনেক বেশি। যাই হোক, তো এখান থেকে আমি একটা ফুলের তোড়া, না এটাকে কি বলে আমি সঠিক জানি না, যাই হোক, তো এইটা নিয়ে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রিয় নেতা পাশা ভাইকে বরণ করলাম। অবশ্য গতকাল থেকে পাশা ভাই আমাদের সাথে। যাই হোক, আমি এখান থেকে একটা গোলাপ নিয়ে এর ঘ্রাণ শুকতেছিলাম, বাট সত্যি কথা বলতে এই গোলাপের কোনো ঘ্রাণই নেই। আমি ভাই শুধু শুধু গোলাপটা ধরে ভাব নিতেছিলাম, মানে আমি তো একটা গোলাপও কিনবো না, কিন্তু শুধু শুধু নিয়ে ভাব দেখাইতেছিলাম আর বলতেছিলাম আরে ভাই এটা তো ঘ্রাণ নাই, শুধু শুধু এসব কে কেনে হ্যান ত্যান। যাই হোক, তো ঘর সাজানোর জন্য আমাদের লাগবে গাঁদা ফুল। এখানে এক এক পিস ফুল নিতাম 1 টাকা করে, তো আমরা এখানে 3000 পিস ফুল নিছি। তো এই কাকাকে আমরা বিশ্বাস করে বললাম যে আপনি 3000 পিস ফুল গুনে রাখেন আর আমরা এদিকে খেয়ে আসি, কারণ আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। তাই এখন যাই হয়ে যাক না কেন, হোটেল যে আমাদের পরোটা খাইতেই হবে। ভাই এই কয়দিন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দিন দিন জিনিসপত্রের দাম যে পরিমাণে বাড়তেছে, ভাই এর ভিতরে বিয়ে শাদী মাথায় আনা যাবে না। অবশ্য মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করলে মনে হয় বিয়ে করা যায়। দূর ভাই, যার বিয়ে সে প্যারা নেই ভাই, এসব প্যারা আমার নিয়ে লাভ নাই। হোটেলে এসে সবার জন্য 3-3টা করে পরোটা অর্ডার করলাম। এখন বেশি খাবো না, কারণ একটু পরে আমরা বরযাত্রীতে বের হবো, তার জন্য পেটটা একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে, কারণ ওই বাড়ি যে খাইতে হবে না। এর জন্য হালকার উপর ঝাপসা দিয়ে আমরা আমাদের নাস্তাটা কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসে হচ্ছে মশারি কিনতে। মশা প্রতিরোধ করার মশারি না, এই মশারি হচ্ছে হলো বাসর ঘর সাজানোর মশারি। ভাই বিশ্বাস করেন, এইসব মশারিতে যেসব জিনিস ব্যবহার করে আমার মনে হাইস্ট গেলে ওইসব 50 থেকে 100 টাকা হবে, কিন্তু দাম রাখে প্রায় 7 থেকে 8 গুণ বেশি। ভাবতেছি আমি একটা ফ্যাক্টরি দিয়ে ফেলাই, এসব বানাবো আর বিক্রি করবো। মানে ভাই তেমন স্পেশাল কিছু থাকে না, এর ভিতর শুধু একটু ফোম, একটু রশি, মানে এইসব টুকিটাকি জিনিসপত্র দেওয়া থাকে, এতে এর দাম 600-700 টাকা প্লাস হয়ে যায়। যাই হোক, তো সব কেনাকাটা শেষ করে আমরা চলে আসি বাসায়। এখন আমরা সবাই মিলে হচ্ছে ঘরটা সাজাই দিছিলাম। ভাই এখানে একটা প্রবলেম হয়ে যায়, আর সেটা হচ্ছে আমাদের হাতে সময় ছিল না, মানে একটু পরে হচ্ছে রওনা দিবে সবাই। এই কারণে আমরা যেভাবে সাজাইতে চেয়েছিলাম ওরকম ভাবে হয় নাই, তাই কাজটা মাঝ পথে ছেড়ে দিয়ে আমরা সবাই রেডি হয়ে বরকে আমরা সারাদিনই আমাদের সাথেই রাখছি, মানে দূরে কোথাও যাইতে দেইনি। ও আর একটা কথা, আসলে তাদের রিলেশনের 9 বছর নাকি 6 বছর আমি সঠিক জানি না, তবে 9-6 এর মধ্যেই কিছু একটা হবে, ঠিক আছে। তবে এটা শিওর যে তারা গেদা কাছ থেকেই প্রেম করতেছে। যাই হোক, তো এখানে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে। আর নিয়াজ ভাই বলতেছিলাম ভাই দোয়া রইলো, শেষবারের মতো হেসে নাও, আর হয়তো নাও হাসতে পারো। তো এইসব শয়তানি ফাজলামো শেষ করে অবশেষে রওনা দেওয়ার পালাটা চলে আসলো। গ্রামে বিয়ের একটা নিয়ম থাকে, মানে ঘর থেকে বেরোনোর সময় আজান দেয় এবং বাপে ছেলের কপালে চুমু খায়। তো এইসব নিয়ম কানুন শেষ করে আমাদের বড় ভাই তার পূর্ণতার দিকে রওনা হলো। আমি নিয়াজবার হাতটা ধরে বলতেছিলাম যে ভাই ভয় পাওয়ার কিছু নাই, একদিন না একদিন তো ধ্বংস হওয়ারই ছিল, কেউ আগে কেউ পরে। ফাইনালি আমরা কুরবানির গরু নিয়ে যাচ্ছি। পাশাপাশি নিয়াজ ভাইকে কানে কানে কি যেন বলতেছিল। আসলে গাইস উনি বিবাহিত মানুষ, তো তাই সেও নিয়াজ ভাইকে উৎসাহিত করতেছিল। আর গাইস ওই যে দেখতে পারতেছেন সামনে একটা কাকা ওই যে ক্যামেরা ধরে আছে, মানুষটা একটু সহজ সরল, তবে ওনার কিছু কথা আমরা অনেক মজা পাইছি। মানে উনি নিয়াজ ভাইয়ের হলুদ সন্ধ্যার ভিডিওটা এডিট করে আমাদের দেখাইতেছিল, তো আমি বলতেছিলাম যে এটা ক্যাপকাট থেকে করছেন নাকি, আরো আমি সাথে বলছিলাম যে টেমপ্লেটে বসাইতেছেন নাকি। পরে সে একটু রাগ হয়ে আমাদের বলতেছিল যে তুমি করে দেখাও তুমি হ্যান ত্যান। ভাই আমরা মানে কোটি টাকার হাসছি আমরা। উনি আরো আমাদের বলতেছিল যে তুমি একটা ডিগবাজি দাও, আমি এডিট করে 8টা ডিগবাজি লাগাই দেবো। কি যে বিনোদনটা পাইছি ভাই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে আমরা 7-8 জন ছিলাম, আমরা শুধু পিছন দিয়ে হাসছি। তবে গাইস ইনি হচ্ছে এই এলাকার একটা ছোটখাটো রিপোর্টার বলতে পারে, মানে উনি এই এলাকার সব খবরাখবর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা শেয়ারও করে। যাই হোক, ওনার কথা বাদ দেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার নিয়াজ ভাই শ্বশুর বাড়ির দিকে। তাদের বাসা থেকে তার শ্বশুর বাড়ি বেশি একটা দূরে না, বুঝেন না ভাই, রিলেশনের বিয়ে, পথ বেশি একটা দূরে হওয়ারও কথা। তো কিছুক্ষণের মধ্যে আমরা নিয়াজ ভাই শ্বশুর বাড়ি এখানে চলে আসছি, আর এই জায়গাটার নাম মেবি হচ্ছে গোয়ালদি, আমি শিওর না, তবে গোয়ালদি হবে। এই দেখেন ভাই আমাদের নিয়াজ ভাই কিন্তু তার আনঅফিশিয়াল 2টা বোর সাথে বসে আছে, মানে একটা হচ্ছে তার দাদি এবং আরেকটা হচ্ছে তার নানি। তো গেটের কাছে আসতে না আসতে শুরু হয়ে গেল বাগযুদ্ধ। মাছ বাজারের মতো কিছুক্ষণ এখানে একটু দর কষাকষি চললো। আমি ভাই গেটের কাছে ছিলাম না, কারণ এখানের কথাবার্তা আমি পারি না, আর আমার এই গেটে থাকতে ভালো লাগে। আর আরো একটা কারণ আছে যার কারণে আমি থাকি না, সেটা হচ্ছে এই যে দেখেন এই যে যুদ্ধ, এই যুদ্ধটার কারণে আমি এখানে থাকি না। তো এই ছোটখাটো করে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা শেষ হওয়ার পর অবশেষে আমরা গেটের মধ্যে প্রবেশ করি। আমরা বলতে তাদের কথা বলছি, কারণ আমি তো অনেক আগেই প্রবেশ করে ফেলছিলাম। গাইস ওই যে লক্ষ্য করতে পারছেন কে, ওই যে সেই ইউটিউবার কাকা। যাই হোক, তো নিয়াজ ভাই যখন স্টেজে উঠতেছিল তার পাশে পাশা ভাই উঠছিল, এবং পাশা ভাই নিয়াজ ভাই জুতাগুলো একদম তার নিচে রাখছিল, কারণ ভাই এই জুতা যদি চুরি হয়ে যায় তাহলে এই জুতার থেকে দ্বিগুণ দাম দিয়ে জুতাটা আবার আনা লাগে। পরের পাশে আমিও বসতাম, বাট ওই যে আমার কমিউনিকেশন স্কিলটা খারাপ, তার কারণে আমি বসলাম না। এখানে তারাই বসে যারা হচ্ছে কোথায় পাক। ভাই আমার বড় ভাই
ভাইয়েরও কিন্তু কথা কেউ হারাইতে পারবে না, বাট ভাতিজার কারণে সে এখানে বসে নাই। ভাতিজা আমার তার বাপের মানি ব্যাগ খুঁজতেছে। আর এইদিকে আমি নিয়াজ ভাইকে বলতেছি, ভাই আপনি যে ধ্বংস হইতে যাচ্ছেন, তো আপনার অনুভূতিটা কেমন? বাসা ভাই পাশ থেকে বলতেছিল যে শোধ হয়ে যাবে, শোধ হয়ে যাবে। নিয়াজ ভাইয়ের বাম পাশে যে ভাইটা বসে আছে না, ওই যে হচ্ছে আমাদের দিদার, মানে সে তো একবারে চুপচাপ, ভাই কোনো কথাই বলে না, একদম চুপ করে থাকে। তো ওনাদের এখানে রেখে আমি এদিকে একটু খাওয়ার সাইডে মন দিলাম। আমাদের কয়জনটা ডাকতেছিলাম আর বলতেছিলাম যে এই সিটের দিকে আসো, সবাই মিলে একসাথে বসে খাবো। গাইস, যেটা বলা ছিল এই বিয়েটা ছোটখাটোর মধ্যে করানো হয়েছে, মানে একবারে যে 500-700 লোকের অ্যারেঞ্জমেন্ট ওরকম না, মানে নিজেদের সব আত্মীয় স্বজনদের নিয়ে এই বিয়েটা করানো হয়েছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে একটা হইচই লেগে গেছে, মানে বরযাত্রীদের খাওয়াইতে হবে না, এর জন্য সবাই একদম তাড়াহুড়া করে। কারণ ভাই বুঝেনি তো, বরযাত্রীদের যদি একটু ত্রুটি হয় তাহলে কিন্তু পরে অনেক ঝামেলা হয়ে যায়, মানে এই কথা চলতে থাকে ভবিষ্যতে। বেচারা নিয়াজ ভাই তার বিয়েতে চাচ্ছে খাইতে, কিন্তু খাইতে পারতেছে না। এটা আসলে কেউ পারে না মনে হয় আমার, মানে এটা এক প্রকার নিয়ম হয়ে গেছে, মানে নিজের বিয়েতে পেট ভরে খাইতে পারবে না, চুপচাপ করে থাকা লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে নিয়াজ ভাইকে একটা আংটি পরিয়ে দেওয়া হয়, আর এরপরে শুরু হয় আসল কার্যক্রম। এই কাগজে সাইন করার পর একটা ছেলের কাঁধে দায়িত্ব পড়ে যায়। যাই হোক গাইস, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, আপনারা সবাই আমার ভাই এবং ভাবির জন্য দোয়া করবেন, যেন তারা সবসময় হাসি খুশি থাকে। এটা শুধু একটা ভিডিও না, এটা হচ্ছে আমাদের স্মৃতি। যাই হোক গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।